আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার দর্শনের যে এসএ কিউগুলো আছে সেই এসএ কিউগুলো সম্পর্কে আলোচনা করছি। আমি একটি খাতার মধ্যে লিখেছি, সেইগুলো তোমরা নিজেদের উত্তরের সঙ্গে একবার দেখে নাও, মিলিয়ে নাও এবং ভালোভাবে শুনে নাও। আমি এই উত্তরগুলোকে ভালোভাবে আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে। দেখো, এবিটিএ সেট 1 নম্বরের এসি 7 পেজে দেখো, একটি বৈধ যুক্তির উদাহরণ দাও। উদাহরণ দেখো, সকল এ বচন, সকল মানুষ হয় মরণশীল, সত্য। এ, সকল কবি হয় মানুষ, সত্য। অতএব এ, সকল কবি হয় মরণশীল, সত্য। এটি হচ্ছে একটি বৈধ যুক্তির উদাহরণ। এটা মুখস্থ করে নেবে, সহজ করে দেওয়া আছে। বেশ, মাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে? মাধ্যম অনুমানে 2 বা ততোধিক যুক্তিবাক্য থাকে। ঠিক আছে। নেক্সট, কোন বচনের মধ্যে কোন বচনের মধ্যে বিরুদ্ধ সম্বন্ধ হয়? দেখো, কোনাকুনি হয়, বিরোধিতার সম্বন্ধ। এটা যদি আমার এইভাবে কোনাকুনি দাগ টানা হয়, তাহলে এই যে কোনাকুনি অর্থাৎ এ আর ও, ই আর আই এর মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে। তাহলে এ আর ও, ই আর আই এর মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে। নেক্সট, কোন ছাত্রী নয় মেধাবী, এই বচনটির বিরুদ্ধ বচনটি লেখো। তাহলে কোন ছাত্রী নয় মেধাবী, এইটা হচ্ছে ও বচন, আর ও বচনের বিরুদ্ধ বচন হচ্ছে এ বচন। আর এ বচন করলে কি হবে? সকল ছাত্র হয় মেধাবী। ঠিক আছে। বেশ, বিপরীত বিরোধিতা কাকে বলে? দেখো, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণের পার্থক্য থাকে, তাহলে ওই বচন দুটি সম্বন্ধকে বিরোধিতা বলে। নেক্সট, সংজ্ঞার্থমূলক একটি এ বচনের আবর্তনের উদাহরণ দাও। সংজ্ঞার্থমূলক, যেমন ধরো, সকল মানুষ হয় বুদ্ধিমান জীব, সকল বুদ্ধিমান জীব হয় মানুষ। এটা হচ্ছে সংজ্ঞার্থমূলক আবর্তনের একটা দৃষ্টান্ত বা সরল আবর্তনের দৃষ্টান্ত। ঠিক আছে। তারপর দেখো, আই বচনের বিবর্তিত বচনটি কি হবে? আই বচনের বিবর্তন করলে ও বচন হবে, আর ওটাই হচ্ছে বিবর্তিত বচন। ঠিক আছে। বেশ, নেক্সট, প্রাকল্পিক, এই ব্যাপারটা বলি, বিবর্তনের বিবর্তিত বচন কি হবে? এই জিনিসটা যেন দেখে ঘাবড়ে যেও না। মানে আই ডট ডট আর ও ডট ডট, তাহলে আই থেকে ও হয়, এই ওটাকেই তো বলা হয় বিবর্তিত। গোটা প্রক্রিয়াটাকে বলা হয় বিবর্তন। আর আই বচনের বিবর্তিত হচ্ছে ও বচন, বা আই বচনের বিবর্তন হলো ও বচন। তাহলে বিবর্তনের বিবর্তিত, বেবনা ঘুরিয়ে দিয়েছে, উল্টো করে দিয়েছে, সোজা করে দিয়েছে কথাটা, এইভাবে লিখবে ও বচন। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লেখো। দেখো, প্রাকল্পিক ন্যায়ের দুটি বৈধতার নিয়ম আছে। প্রথম নিয়মটি, প্রাকল্পিক বচনের পূর্বগকে নিরপেক্ষ যুক্তিবাক্যে প্রথমে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করতে হবে। তাহলে প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান যুক্তিবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্ত অনুগকে স্বীকার করতে হবে, তবেই প্রাকল্পিক ন্যায়ের এটা বৈধতার প্রথম নিয়ম। ঠিক আছে। বেশ, দেখো, প্রাকল্পিক ন্যায়ের নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত দৃষ্টান্ত দাও। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজবে। এটা করতে পারো। যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম এসেছে তবে শ্যাম আসবে, এরকম। বৈধতা অবৈধতা নির্ণয় করো, সে জীবিত অথবা মৃত। এটা কি হবে? এটা এর সম্পর্কে অবৈধ নাই। কেন? দেখে নেবে, অথবা এটা বিসংবাদী অর্থে ব্যবহৃত হয়েছে। মানে এমনি বলতে পারি সে জীবিত অথবা মৃত, সে জীবিত অথবা মৃত নয়, কথাটা ঠিক। কিন্তু হিসাব করে দেখো, একটা মানুষ বেঁচে থাকলে সে মরে নাই, আর মরে গেলে সে বেঁচে নাই, এই ব্যাপারটা। তাহলে একে বলা হয় বিসংবাদী। বিসংবাদীর ক্ষেত্রে সবগুলোই বৈধ হয় এবং ডিএস আকার হয়, এটা মনে রাখবে। ঠিক আছে। নেক্সট, শূন্য গর্ভশ্রেণী কাকে বলে? শূন্য গর্ভশ্রেণী, দেখো, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নেই, ফাঁকা আর কি,
তাকে শূন্য বা শূন্যগর্ভ বা অসাত্ত্বিক বা নিঃশূন্য শ্রেণী বলে। চারটে কথা লিখেছি, শূন্য বা শূন্যগর্ভ বা সাত্ত্বিক বা নিঃশূন্য শ্রেণী, যে কোনো একটা দিতে পারে। তখন জানা আছে শূন্য শ্রেণী, অসাত্ত্বিক শ্রেণী দিল তোমাদের অসুবিধা হয়ে যেতে পারে, তাই চারটে নামই বারবার পড়ে রাখবে, শূন্য, শূন্যগর্ভ, অসাত্ত্বিক আর নিঃশূন্য শ্রেণী। ঠিক আছে, যেমন মৎস্যকন্যা, আকাশ কুসুম, বৃত্তাকার, ত্রিভুজ ইত্যাদি। তারপর দেখো শ্রেণী ব্যবচ্ছেদ কাকে বলে। দুটি শ্রেণীর মধ্যে যে অংশ সাধারণভাবে বর্তমান, সেই অংশ দিয়ে একটি ক্ষুদ্রতম শ্রেণী গঠিত হয়, একে বলা হয় শ্রেণী ব্যবচ্ছেদ। নেক্সট, ভেনচিত্র প্রকাশ করো। মৎস্যকন্যা আছে, এটি কোনো বচন নয়, এটি একটি শ্রেণীবাচক পদ, যদিও বচন রূপে করা যায় এইভাবে, আই কোনো কোনো মৎস্যকন্যা হয় অস্তিত্বশীল। তাহলে বচনটি হলো এস নট ইকুয়াল টু 0, অর্থাৎ মৎস্যকন্যা আছে, এস নট ইকুয়াল টু 0। এর ভেনচিত্র হবে একটা ভেনচিত্র, মানে এই জায়গায় মৎস্যকন্যা আছে, মানে ক্রস চিহ্ন মানে অন্ধকার নয়, ছায়াবৃত্ত নয়, কেউ না কেউ অস্তিত্ব আছে। নেক্সট, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। দেখো, নিবেশন দৃষ্টান্ত একটি বচনাকার থেকে প্রাপ্ত এক বা একাধিক বচনকে বলা হয় ওই আকারের নিবেশন দৃষ্টান্ত। যেমন পি, এই আণবিক বচনাকার থেকে রাম হয় মরণশীল, শ্যাম হয় মেধাবী ইত্যাদি বচন পাওয়া যেতে পারে। নেক্সট, এ ও বি সত্য এবং এক্স ওয়াই মিথ্যা হলে প্রদত্ত বচনাকারের সত্যমূল্য নির্ণয় করো। দেখো, মান বসিয়ে দাও আগে। দেখো, এ নট এ, টি বলেছে টি, বি এর জায়গায় টি হবে, এবং এক্স ওয়াই মিথ্যা, তাহলে এক্সের জায়গায় এফ, ওয়াইয়ের জায়গায় এফ। বেশ, এরপরে আমি সূত্র অনুযায়ী নট টি মানে এফ, ভেল টি, তারপরে নাল, তারপরে দেখো এফ নট এফ মানে টি ডট এফ বসে গেল। এবার সূত্র এফ ভেল টি সমান টি, আর টি ডট এফ সমান এফ, তাহলে টি নাল এফ সমান এফ, তাহলে এটা সত্যমূল্য হলো মিথ্যা। ঠিক আছে, বেশ। তারপর দেখো, একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়। সংযোগিক বচনের যে কোনো একটি সংযোগী মিথ্যা হলে সংযোগিক বচনটি মিথ্যা হবেই। ঠিক আছে, বেশ। কোন অনুমানকে শিশু সুলভ অনুমান বলা হয়। আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলা হয়। দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলা হয়। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি। বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ আর পরীক্ষণ, এই দুটোর মধ্যে খুব আসছে। একটা হচ্ছে আকারগত ভিত্তি কি, আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি, আর বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। ঠিক আছে, নেক্সট, সরল গণনামূলক আরোহ অনুমান কাকে বলে, উদাহরণ দাও। দেখো, যে আরোহ অনুমানের দুটি ঘটনার মধ্যে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যীকরণ করা হয় তাকে বলা হয় সরল গণনামূলক আরোহ অনুমান। যেমন, সমস্ত কাক নিশ্চয়ই কালো, কারণ অন্য কোনো রঙের কাক আমি আজ পর্যন্ত দেখিনি। বেশ, শক্তির অবিনশ্বরতার সূত্রটি কি। দেখো, শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। মনে রাখবে, কারণের পরিমাণগত লক্ষণ। এই সূত্র অনুযায়ী শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বে শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। ঠিক আছে, নেক্সট, কারণ ও শর্তের সম্বন্ধ কি। কারণ হলো শর্তের সমষ্টি আর শর্ত হলো কারণের অংশ। ঠিক আছে, কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত রূপে গ্রহণ করেন কোন বিজ্ঞানীরা। এক কারণবাদী যে সমস্ত বিজ্ঞানী আছে, কপি টপি, এরা কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত গ্রহণ করেন, মানে কপি বিজ্ঞানী। পর্যাপ্ত শর্ত কোন জাতীয় বচনে প্রকাশিত হয়। পর্যাপ্ত শর্ত সদর্থক বচনে প্রকাশিত হয়। বেশ, এরপরে দেখো 2 নম্বর সেট 185 পেজের নিয়ে আলোচনা করব।
তোমাদের কাছে আমার নিবেদন যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি কোনো কারণে হয়তো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি বা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করো আর একটা কমেন্ট অবশ্যই করো। আমি একটা সেট আলোচনা করলাম, এর সঙ্গে বাকি সেটগুলোও আজকেই আলোচনা করার চেষ্টা করছি, যাতে তোমাদের এক আসনে বসেই পড়তে সুবিধা হয় বা দেখে নিতে সুবিধা হয় সমগ্র টেস্ট পেপারটাকে। আমি এইরকমভাবেই সংস্কৃত, দর্শন, বাংলা এই তিনটে বিষয়ে আমি টিউশন পড়াই। এই তিনটে বিষয় নিয়ে আমি তোমাদের এবিটিএ, ডাব্লিউবিএইচএ, ডাব্লিউবিটিএ এই তিনটে টেস্ট পেপার সমাধান করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, তোমাদের উপকার হলে আমার পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। দেখো, যুক্তি কাকে বলে? যে ভাষাগত কাঠামোয় এক বা একাধিক বচনকে বাক্য হিসেবে গ্রহণ করে একটি নতুন বচন গঠন করা হয় তাকে বলা হয় যুক্তি। নেক্সট, অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের থেকে বেশি ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। যেমন উদাহরণ দিলাম, দেখো এই একটা উদাহরণ, এই একটা উদাহরণ, দুটো উদাহরণ দিয়েছি। এই দুটো উদাহরণের মধ্যে কোনটা তোমাদের সঠিক হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? অসম বিরোধিতার সত্যতার নিয়মটি কি? অসম বিরোধিতা যখনই বলা হবে তখনই এই ছকটা, বিরোধিতা বললেই ছকটা মাথায় রাখবে, এ আর ও, ই আর আই, কোনাকুনি এই সম্পর্কটা, এইটা অসম বিরোধিতা আর এটাও অসম বিরোধিতা, ঠিক আছে? অসম বিরোধিতা সত্যটার নিয়ম হচ্ছে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন সংশয়ার্থক হবে, বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে, বিশেষ বচন সত্য হলে সামান্য বচন সংশয়ার্থক হবে, ঠিক আছে? বেশ, দেখো, কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি, বচনটির অধীন বিপরীত বচন কি হবে? কোনো মানুষ হয়, এটা আই বচন, আই বচনের অধীন বিপরীত, আই বচনের অধীন বিপরীত বিরোধিতা হবে ও বচন, তাহলে বিপরীত বচনটি হলো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি, ঠিক আছে? বেশ, নেক্সট, এ বচনের একটি সরল আবর্তনের দৃষ্টান্ত দাও। এ বচন সকল মানুষ হয় বুদ্ধিমান, সকল বুদ্ধিমান জীব হয় মানুষ, ঠিক আছে? প্রাকল্পিক ন্যায়ের গঠনমূলক আকারের দৃষ্টান্ত দাও। গঠনমূলক মানে স্বীকার, প্রাকল্পিক ন্যায় দুটো জিনিস পাই, স্বীকার আর অস্বীকার, ঠিক? আকার চেয়েছে, তাহলে যদি পি তবে কিউ, পি অতএব কিউ নয়, যদি পি তবে কিউ, পি অতএব কিউ বলতে পারো, বা এখানে এরকম যদি পি তবে কিউ নয়, পি অতএব কিউ নয়, এটা হচ্ছে গঠনমূলক আকারের একটি উদাহরণ। নেক্সট, বিসংবাদী বলতে কি বোঝো? বিসংবাদী যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয়, অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না, তখন তাকে বিসংবাদী বিকল্প বলে। যেমন কুকুরটি জীবিত অথবা মৃত, একসঙ্গে কিন্তু দুটো বিকল্প সত্য হতে পারে না, এ একটা বিকল্প, এ একটা বিকল্প, তাহলে একসঙ্গে দুটোই সত্য নয়, হয় বেঁচে আছে কুকুরটি আর না হলে মরে গিয়েছে, তাহলে যে কোনো একটি সত্য হওয়ার, দুটি একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না, তাকে বলা হয় বিসংবাদী অথবা। নেক্সট, বৈধতা অবৈধতা নির্ণয় করো। যদি লক বাস্তববাদী হন তবে তিনি দার্শনিক। লক দার্শনিক, দেখো, যদি লক বাস্তববাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক, সুতরাং লক বাস্তববাদী। আদর্শ আকার, যদি লক বাস্তববাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক অতএব লক বাস্তববাদী। উপরোক্ত প্রাকল্পিক বচনটি ন্যায়টি অবৈধ, ন্যায়টি অনুগ স্বীকারজনিত দোষ। পরেরটা দেখো, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বা শূন্য শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী বা নিঃশূন্য শ্রেণী বলা হয়। যেমন মৎস্যকন্যা, আকাশকুসুম ইত্যাদি। ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? ও বচনের বুলীয় ব্যাখ্যা উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীর কিছু সদস্য বিধেয় পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণীর ও বাক্য। যেমন এস পি বার নট ইকুয়াল টু 0, ওই অংশটি ও বচনে বুলীয় ব্যাখ্যা। বেশ, ভেনচিত্রে প্রকাশ করো ভূত নেই। ভূত নেইকে ই বচনে প্রকাশ করলে কোনো ভূত নয় অস্তিত্বশীল, অর্থাৎ ভূতকে যদি এস ধরো, এস নট ইকুয়াল, এস নাই মানে এস ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু 0 মানে এখানে ভূত সমান শূন্য, ভূত নাই, ভূত সমান শূন্য, তাহলে এই জায়গাটা হয়ে গেল
ভেনচিত্র মানে এই জায়গাটা ছায়াবৃত্ত মানে নেই, ঠিক আছে। বুলীয় বিরোধ চতুষ্কোণ দেখাও, চিত্রটা এঁকে দেবে। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্ত নিশ্চিত করা হয়, তাকে অস্তিত্বমূলক দোষ বলে। যেমন এ আর ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আর আই আর ওর অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাহলে যদি এইরকম হয় এ ই আর ও, মানে এটা যুক্তিবাক্য এটা যুক্তিবাক্য আর এটা যদি সিদ্ধান্ত হয়, তাহলে এইটা হয়ে যাবে অস্তিত্বমূলক দোষ, ঠিক আছে। বেশ, তারপরে দেখো সত্য বাক্য কাকে বলে? যে বচনাকারের প্রধান স্তম্ভে সকল প্রতিস্থাপন দৃষ্টান্ত সত্য হয় তাকে সত্য বচনাকার বলে। যেমন পি ভেল নট পি। আপতিক বচনাকার কিরূপ? যে বচনাকারে প্রধান স্তম্ভের প্রতিস্থাপন দৃষ্টান্তগুলি মিথ্যা মিশ্রিত, তাই হলো আপতিক বচনাকার। আরোহ অনুমানের বস্তুগত কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? প্রকৃতির একরূপতা নীতির অর্থ হলো প্রকৃতি একই অবস্থায় একই রূপ আচরণ করে। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন? অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি হলো সামান্য সংশ্লেষক বচন। নেক্সট, সামান্যীকরণ বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলা হয়। নেক্সট, কার্ভেদ রিড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন দেখে নাও। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত সত্যান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করে নেবে। কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কি? মূল ভিত্তি দুটি, বস্তুর অবিনশ্বরতা নীতি আর শক্তির অবিনশ্বরতার নীতি। কারণের পরিমাণগত লক্ষণ হলো বস্তুর অবিনশ্বরতা নীতি আর শক্তির অবিনশ্বরতা নীতি। কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য হলো কারণ হলো শর্তের সমষ্টি আর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি উৎপন্ন হতে পারে না, তাই হলো সদর্থক শর্ত। নেক্সট, এ ঘটে তবে বি ঘটবে, ঘটনাটি কি জাতীয় শর্ত? ঘটনাটি হচ্ছে একটি পর্যাপ্ত শর্তের উদাহরণ। ব্যাপারটা বোঝায় এরকম, যদি এ থাকে তবে বি থাকবে, এ না থাকলে বি থাকতে পারে, সেটা হবে পর্যাপ্ত শর্তের উদাহরণ। আর যদি দুটোই নাই বলে, এ নাই তা বি নাই, তাহলে কি শর্ত? তো সেটা হয়ে যাবে আবশ্যিক শর্তের উদাহরণ, ঠিক আছে। বহু কারণ সমন্বয় নীতিটি উল্লেখ করো। বহু কারণ সমন্বয় নীতিটি হলো অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করতে পারে। নেক্সট, সেট নাম্বার 3-205 দেখো, যুক্তির আকার কাকে বলে? একাধিক বচন যখন একত্রিত হয়ে কোনো যুক্তি গঠন করে তখন সেই যুক্তির গঠন বিন্যাস বা কাঠামো বিন্যাসকেই যুক্তির আকার বলা হয়। অর্থাৎ যুক্তির আকার হচ্ছে একাধিক বচনের সমষ্টিতে তৈরি যুক্তির কাঠামো। নেক্সট, সাপেক্ষ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে অন্তত অবয়ব সাপেক্ষ বা যৌগিক বচন তাকে সাপেক্ষ যুক্তি বলে। অ্যারিস্টটল কোন বিরোধিতাকে স্বীকার করেছেন? অ্যারিস্টটল বিপরীত বিরোধিতার আর বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকার করেছেন। সাধারণত মানুষ পরিশ্রমী নয়। বচনটি অসম বিরোধী বচন নির্ণয় করে। এই বচনটি অসম বিরোধী বচন হচ্ছে কোনো মানুষ নয় পরিশ্রমী। নেক্সট, অসম বিরোধিতার ক্ষেত্রে সত্যতা নিয়মটি লেখো। অসম বিরোধিতার ক্ষেত্রে একবার হয়েছে সত্যটা, সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচন সত্য হবে, সামান্য বচনে মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। আর একটা আছে। তারপরে দেখো, বিপরীত পদ কাকে বলে? কোনো পদের বিপরীত অর্থযুক্ত পদকে তার বিপরীত পদ বলে। যেমন সাদা পদের বিপরীত পদ হলো কালো। তারপর দেখো, অমাধ্যম অনুমানকে পুনরুক্তিমূলক কে বলেছেন? বলেছেন দার্শনিক মিল আর বেন, ঠিক আছে। নেক্সট, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি প্রতিকায়িত উদাহরণ দাও। ধ্বংসমূলক যদি প্রতীকী উদাহরণ, পি নাল কিউ নট পি অথবা নট পি। দেখো, পি নাল কিউ নট কিউ অথবা নট পি। বিকল্প কাকে বলে? বৈকল্পিক বচনের অঙ্গ বচনগুলিকে বিকল্প বলে। এম টি এর আকার লেখো, পি নাল কিউ নট পি অতএব নট কিউ অতএব নট পি, ঠিক আছে। এটা
বুলীয় ভাষ্য কি? জর্জ বুলের নাম অনুসারে নিরপেক্ষ বচনের এই আধুনিক ভাষ্যকে বুলীয় ভাষ্য বলে। পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক বা পূরক শ্রেণী বলা হয়। নেক্সট, ভেনচিত্রে প্রকাশ করো। কদাচিৎ মানুষ সৎ, এটা ও বচন হবে, কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, আর ও বচন হলে পরে প্রথম ঘর চিহ্নটা হয়ে যাবে ক্রস চিহ্ন। নেক্সট, সত্য সত্য আর সত্য মিথ্যা বচনের একটি করে উদাহরণ দাও। সত্য সত্য বচনের উদাহরণ পি ভেল নট পি, আর সত্য মিথ্যা বচনের উদাহরণ হচ্ছে পি ডট নট পি। ঠিক আছে, সত্য সারণীতে একটি বচন গ্রাহক থাকলে সারি সংখ্যা হবে দুটি, মনে রাখবে। আর দুটি থাকলে সারি সংখ্যা হবে চারটি, তিনটি থাকলে সারি সংখ্যা হবে আটটি, আর চারটি থাকলে সারি সংখ্যা হবে 16টি। এই চারটি কথা মনে রাখবে। নেক্সট, সংযৌগিক বচন ও বচনাকারের দৃষ্টান্ত দাও। সংযৌগিক বচনের দৃষ্টান্ত রবীন্দ্রনাথ কবি এবং দার্শনিক। সংযৌগিক, এর আকার হচ্ছে পি ডট কিউ। তারপরে কোন অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলা হয়েছে? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন কে? দার্শনিক বেকন বলেছেন। উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ডটি কি? সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। দেখো, কোনো প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করি। এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করি। এটা উপমা যুক্তির ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে। সামান্যীকরণ কি? সামান্যীকরণ হচ্ছে কতগুলি মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়কে বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে। কারণকে আবশ্যিক শর্ত অর্থে ব্যবহার করেছেন কে? কারণকে আবশ্যিক শর্ত অর্থে ব্যবহার করেছেন দার্শনিক হিউম। মিলের কারণকে কি সংজ্ঞা দিয়েছেন? কারণকে বলেছেন যদি একটা ঘটনা সত্যান্তরহীন এবং অপরিবর্তনীয়ভাবে অগ্রবর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তবে অগ্রবর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলেছেন। বহুকরণবাদীরা কারণের কিরূপ শর্ত দিয়েছেন? বহুকরণবাদীরা কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছেন। কারণের পরিমাণগত লক্ষণ কি? কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি হচ্ছে বস্তুর অবিনশ্বরতা এবং শক্তির অবিনশ্বরতা। বেশ, ঠিক আছে, আজকে আমি 3টি সেট নিয়ে আলোচনা করলাম, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি এরপরই আর বাকি পেজগুলো নিয়ে আলোচনা করছি। সব পেজগুলো এক্ষুনি করাই আছে, কিন্তু আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি তোমাদের ছোট করে দিলাম। ঠিক আছে, বেশ, তোমরা পরের অংশটাও দেখে নিও, এইটাকে তৈরি করে নাও ভালো করে। সকলকেই ধন্যবাদ।